তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, আমরা ক্লাসটা শুরু করি। আর মনে হয় কেউ আসবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা দেখো, তো আমরা গত ক্লাসে রেনেসান্স রিভার এজের ওই জায়গাটার কথা বলছিলাম। এলিজাবেথান যে এজটা সেটা তোমাদের দিছি আমি। তবে এলিজাবেথান এজটাও কিন্তু মোটামুটি দুইটা তিনটা ভাগে ভাগ করা হয়েছিল। যে এলিজাবেথান এজ কি, যে এলিজাবেথান এজটাকে তোমার শেক্সপিরিয়ান এজও বলা হয়। তো এই কারণে শেক্সপিয়ান এজের তোমার ফিচার্স এটাও দিছি। তো ওই দুইটা জিনিস তোমরা নোট করো। তো এটার পরে আজকে আমি রিফরমেশন এজ যেটা বা রেনেসান্সের মধ্যে যে রিফরমেশনটা আছে সেটা নিয়ে ডিসকাস করব। করার পাশাপাশি হয়তো নেক্সট ক্লাসে আমি পরের এজগুলো পড়ার শুরুর আগে ইউনিভার্সিটি যে উইচটা আছে সেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার তো আসেনি ওদের, তো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ওইটা মেটাফিজিক্যাল পয়েন্ট। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা ওই দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো রিফরমেশন। ঠিক আছে, আমরা রেনেসান্সটাকে ভাগ করছিলাম, তো আজকে যেটা দেখবো রিফরমেশন। রিফরমেশন এজ আমি গত ক্লাসে তো এজ গুলো ভাগ করে দিছি, ওইটা আর বললাম না। রিফরমেশন এজটা কত, আসলে এটাকে 1517 ধরা হলেও ইংল্যান্ডে কিন্তু 1517তে রিফরমেশন শুরু হয় নাই, শুরু হয়েছে ইউরোপে। ইংল্যান্ডে শুরু হয়েছে 1534-এর দিকে। ঠিক আছে, যেটা কিভাবে আসছে সেটা আগে বলবো। তো এই রিফরমেশন মানে, রিফরমেশন হলো আসলে রিলিজিয়াস মুভমেন্ট। এটাকে বলা হয় রিলিজিয়াস মুভমেন্ট। এখন রিলিজিয়াস মুভমেন্ট মানে কি, ধর্মীয় ভাবে কি হয়েছে, এটা মুভমেন্ট হয়েছে। যে আমরা জানি, এর আগে বলছিলাম যে ইংল্যান্ডে এতদিন ক্যাথলিক চার্চ, কারা ক্যাথলিক, ক্যাথলিক যারা আছে তারা, ক্যাথলিকে যারা পপ আছে, পপ, তারা মূলত কি করতেছিল, পুরো ইউরোপটাকেই মূলত তাদের আয়ত্তে রাখতেছে। এবং যে ভাইবেল আছে এই ভাইবেলটা তারা ফলো করতো কোনটা, ল্যাটিন ভাষা। তো ল্যাটিন ভাষায় বাইবেল ফলো করতো। তো তারা বিভিন্ন ক্ষেত্রগুলাতে তোমার মনে করো এটাকে বলা হয় পাপাল অথরিটি। পাপাল অথরিটি, দেখো যত নাম আছে সবগুলোই বলবো, হয়তো ক্লাসে অনেক বেশি ইনফরমেশন তো একটু ইয়া হইতে পারে, পরে আবার দেখবা। ঠিক আছে, পাপাল অথরিটি, পাপাল অথরিটি কি, এই যে ক্যাথলিক চার্চটা আছে এটা কি করতো, তোমার ধর্মীয় ভাবে, রাজনৈতিক পলিটিক্যাল, তারপর তোমার রিলিজিয়াস, ঠিক আছে, এই জিনিসগুলাতে, এই সবগুলাতে তারা মেইন অথরিটি ছিল। তারা যেভাবে বলবে সেভাবে চলবে, এরকম অবস্থা ছিল। তো ইংল্যান্ডের মানুষ তো ল্যাটিন ভাষা বুঝতো, ওরকম ল্যাটিন ভাষা বুঝতো চার্চে যারা। তো তারা বাইবেলটাকে যেইভাবে মানুষের সামনে প্রেজেন্ট করতো ঠিক ওইভাবে মানুষ বুঝে বুঝতো, কারণ তারা তো করতে পারতো না। তো এই যে একটা অবস্থা চলতেছে, এটার কারণে কি হয়, যে ইংল্যান্ডের যে মানুষ আছে রাজনৈতিক পলিটিক্স সব দিকে এই তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এখন ধরো তোমাকে ধর্মের দোহাই দিয়ে, যে ধর্মে এটা এটা বলছে, তোমার এটা করতে হবে, তো তুমি কিন্তু এটা মাইনা নিবা, এছাড়া তোমার কাছে উপায় নাই। কারণ মানুষ কিন্তু ধর্ম, মানুষের উইক পয়েন্ট ধর্মটা। তো এই যখন অবস্থা চলতেছে, ইংল্যান্ডের কিন্তু এরকম কোনো উন্নতি হচ্ছিল না। তো এখন রিফরমেশনটা কিভাবে আসলো, যে ভাই এটা তো বললেন ক্যাথলিক চার্চের অবস্থা। তো ক্যাথলিক চার্চটা কি করতো জানো, এটার একটু বর্ণনা দিই তাদের কাণ্ডকীর্তিগুলা। একটা তো ওই যে শুনাইছিলাম যে কি, হাম জবর হাম আমের উপরে লাভ না, ওইটা বাদ। হ্যাঁ ওইটা বাদ, অন্যটা শোনাই। যে তারা ইন্ডালজেন্স নামে একটা কি বলে এটাকে, দলিল বিক্রি করতো। দলিল কি, তুমি ধরো গুনাহ করছো, তুমি চার্চে গেছো, চুরি করছো বা ডাকাতি করছো, চার্চে গেছো, যাওয়ার পরে পপেরে বলছো যে আমি এটা করছি, আমাকে মাফ করে দাও। তো তারা এই ইন্ডালজেন্স যে একটা পত্র আছে সেটা বিক্রি করতো। বলতো তুমি এটা নাও, তুমি আমারে টাকা দাও, ঠিক আছে, তোমারে কি করবো আমি, যে গডের সাথে কথা বলে তোমারে মাফ করে দেব। তো যারা গুনাহ করতো, ধরো তুমি মার্ডার করছো, তুমি ডাকাতি করছো, তুমি কি করতা, ওই ইন্ডালজেন্স পত্রটা বা যে শীটটা এটা কিনতা, তুমি টাকা দিয়া কিনতে, কেনার পরে কিন্তু তুমি ঘরেতে মাফ পেয়ে গেছো, পপ তোমাকে ওইভাবে গুছাই। এইরকম অবস্থা ছিল। আবার এরকম অবস্থা ছিল উইটেনবার্গ ইউনিভার্সিটিতে, পপের একটা লোক, সে কি করতো,
যখন পড়াইতো সে কি করতো, স্বর্গ আছে না, মরার পরে কি ওরা তো স্বর্গ বলে হ্যাভেন, ওরা হ্যাভেনের প্লেস বিক্রি করতো। তারা কি করতো, গিয়ে তোমার স্টুডেন্টের বলতো যে তুমি আমার কথা মানো, আমি যেভাবে বলি সেভাবে চলো, তোমার একটা আমি দলিল দিব। আমি তো, সে তো পপ, পপ মানে কি, সে গডের সাথে তার কানেক্ট। সে কি করতো, ওই তুমি মারা যাওয়ার পরে স্বর্গে এই জায়গাটায় তুমি থাকবা, তুমি কি করো, আমার তুমি কিনার তুমি টাকা দাও আমাকে, আমি তোমার স্বর্গের এই জায়গাটা বিক্রি করে দেবো, তুমি মরার পরে ওই জায়গায় থাকবে। এরকম জিনিস তারা কি করতো, বিক্রি করতো। তো এই অবস্থা চলতেছিল এই তাদের, ঠিক আছে। তো এটা বিক্রি করতো কেন, এটা বিক্রি করার মাধ্যমে তারা বিভিন্ন বিল্ডিং বানাইতো। তারা দেখা গেছে ইউরোপের, দেখা গেছে এই ধর্মের বিভিন্ন ইয়া দিয়ে ইউরোপের অর্ধেকের বেশি জায়গা এই ক্যাথলিকদের আন্ডারে চলে গেছে। এই হলো অবস্থা, এক্স্যাক্ট। হ্যাঁ, তো ক্যাথলিক চার্চের ব্যাপারটা বুঝতে পারছি বলছি। আচ্ছা, আমি আর একটু অল্প বইলা নেক্সট আগাই। আমরা মূলত রিফরমেশন এজ বলবো। রিফরমেশন কি, যে ধর্মীয় যে মুভমেন্টটা, রিলিজিয়াস মুভমেন্টটা, এটা সম্পর্কে। তো এটা সম্পর্কে বোঝার আগে যে এটা মুভমেন্টটা কেন হইলো, ওইভাবে থাকলে তো পারতো। হওয়ার একটা কারণ আছে, যে ক্যাথলিক চার্চ, যেটা চার্চের যে পপরা, তাদের কাণ্ডকীর্তিগুলা এইগুলো এত খারাপ ছিল যে এইটার জন্য রিফরমেশন হইছে, রিফর্ম হইছে, মানে ধর্মটাকে ধর্মীয় মুভমেন্ট হইছে যেটা বলি। এই যে ক্যাথলিক চার্চে তারা, তাদেরকে বলা হতো পাপাল অথরিটি, তাদেরকে পাপিস্ট বলা হতো। কি বলা হইতো, পাপিস্ট। পাপিস্ট মানে কি, পাপি, এরকম আর কি তাদের বলা হইতো। তো ক্যাথলিক চার্চের কি করতো, যে তোমার বাইবেল যেটা আছে ধর্মীয় খ্রিস্টিয়ান, এইটা ছিল ল্যাটিন ভাষা। তো ইংল্যান্ডের যে মানুষরা, তারা ল্যাটিন ভাষা খুব কম বুঝতো, এবং এই যে বাইবেলটা, এটাকে যারা ট্রান্সলেট করতে, তাদেরকে কিন্তু অনেক শাস্তি দেওয়া হইতো। যা বাইবেলকে ট্রান্সলেট করা মানে, ল্যাটিন ভাষা থেকে ট্রান্সলেট করা মানে এটা অনেক গুনার কাজ করা হইতো। তাদেরকে সবার সামনে হত্যা করা হইতো, তাদের হাড্ডি খুলে রেখে হইতো। এই যেমন জন উইক্লিফ, তোমরা পড়ছো, আমি পড়াইছিলাম আগে, ওর এই বাইবেলটাকে ট্রান্সলেট করার কারণে ওর হাড্ডি খুলে রেখে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো তারা বাইবেলকে ট্রান্সলেট করা মানে, ধরো সাপোজ আমাদের কোরআন শরীফ, এটা পবিত্র, তোমার আরবি বর্ণ থেকে আমি যদি বাংলায় ট্রান্সলেট করি, অনেকে এটাতে খারাপ ভাবে দেখবে যে আরবি বর্ণমালাটাই হলো কি, পবিত্র। ঠিক ক্যাথলিক চার্চের কাছে ল্যাটিন যে ভাষাটা ছিল, এটা ছিল পবিত্র, এটাকে ট্রান্সলেট করা যেত। তো এই যে ল্যাটিন ভাষা, এটা তো ইংল্যান্ডের মানুষ বুঝতো না, বা ইউরোপের মানুষ বুঝতো না। তো তারা কি করতো, ক্যাথলিক যারা পপ ছিল, তারা এইটার সুবিধা নিত। এইটা নিয়ে কি করতো, যে এই জায়গায় এমন এমন কথা বলছে, তোমার এত সম্পদ, তুমি এগুলো নিয়ে কি করবা, হেভেনে যেতে পারবা, যেতে পারবা, তোমাকে এত পার্সেন্ট দিতে হবে চার্চে, এটা রাখতো। তারপর তারা কি করতো, তুমি মনে করো গুনার কাজ করছো, তুমি ডাকাতি করছো, চুরি করছো, তুমি কি করছো, চার্চে আসছো, আসার পরে কি হয়েছে, তুমি তোমার চুরি এটা স্বীকারোক্তি করে তুমি পপকে বলতেছো যে আমি আমি মুক্তি চাই, বা আমারে মাফ করে দেন। তো তারা কি করতো, একটা কাগজ বিক্রি করতো, যে তুমি কিছু টাকা দাও, সে কিছু টাকা দিত, একটা কাগজ নিত, তারা কি করতো, ওই গডের কাছ থেকে পাপ মুক্তি করে দিত, মানে টাকার মাধ্যমে। এরকম ছিল অবস্থা। এরপরে উইটেনবার্গ একটা ইউনিভার্সিটি আছে, সেখানে পপরা আরেক পপকে পাঠাইছে পড়ানোর জন্য। সে ওইখানে গিয়ে কি করছে, স্টুডেন্টদের মধ্যে এতটা ইয়ে করছে, যে উইটেনবার্গ ইউনিভার্সিটিতে, যে বলছে যে তুমি যখন মারা যাবা, তুমি আমার কথা মতো চলবা, তুমি যখন মারা যাবা, তুমি যখন হ্যাভেনে যাবা, হ্যাভেনে তুমি এই জায়গাটায় থাকতে পারবা। মানে সে দুনিয়াতে থাইকা হ্যাভেন বিক্রি করে ফেলতেছে, মানে স্বর্গের, আমরা যেটা বলি বেহেস্তের জায়গা বিক্রি করতেছে, মানে বেহেস্তের জায়গাগুলো ওদের বাপের, এরকম অবস্থা। তো তোমাকে ওইখানে কি দেওয়া হবে, জায়গা দেওয়া হবে, তুমি এগুলা কি করো, কিনো। তো মানুষ কি করতো, আরে মারা যাওয়ার পরে হ্যাভেনের জায়গা পাবো, সে কি করতো, হ্যাভেনের জায়গা কিন্তু মানুষের। তো এই টাকা দিয়ে মূলত তারা বিল্ডিং করতো বিভিন্ন এই পপেরা। তো এই অবস্থা ছিল এই ক্যাথলিকদের। এরা পলিটিক্যাল, যারা রাজা হইতো তাদেরকে চালাইতো, তারা যেভাবে বলতো সেভাবে চলতে হবে, নাইলে হবে না। এরা ধর্মীয় ভাবে শাসন করতো, সমাজটাকে তাদের নিয়মে শাসন করতো, এইরকম অবস্থা ছিল ইংল্যান্ডে। এইটার কারণে মূলত, আচ্ছা তো এইটার কারণে, ঠিক আছে, মূলত ইংল্যান্ডে আসলে তারা দেখা গেছে, ধরো কিছু লেখালেখি করবে, লেখাগুলো ধর্মের বিরুদ্ধে হইলেই হইতো, তারা শাস্তি দেওয়া হইতো। তো এইরকম যে একটা অবস্থা চলতেছে, তখন কি হয়, এখানে মার্টিন লুথার সে কি করে, প্রথম এটা প্রোটেস্ট করে। কিভাবে করে, এখানে একটু কাহিনী আসি।
দেখো বইয়ে কাহিনীগুলো নাই, সাধারণ তোমাদের যে বইগুলো এগুলোতে কাহিনী নাই, কাহিনীগুলো শোনো। তারপর বলি, এই মার্টিন লুথার সে ল নিয়ে পড়াশোনা করছে, স্যাক্সনি এরিয়াতে ছিল, বসবাস করতো, ওইখানে জন্মগ্রহণ করে। তো সে ল নিয়ে পড়াশোনা করে। তো একদিন কি হয়, সে আবার ল্যাটিন ভাষা ভালো বুঝতো, মানে ল্যাটিন ভাষায় ভালো দক্ষ ছিল। তো একদিন ওই যে বিদ্যুৎ কি বলে, থান্ডার হয় না, থান্ডার মানে কি আমরা কি বলি, ওই বিদ্যুৎ চমকায় বা কি বলি ঠাড়া পড়ে নাকি। তো এইগুলা যখন হয়, তো একদিন মার্টিন লুথার এই বিপদের মধ্যে পড়ে গেছিল। ধরো তুমি সাপোজ একটা জায়গায় যাচ্ছ, এই জায়গায় মনে করো অনেক জায়গায় ইয়া পড়তেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঠাড়া পড়তেছে। তো এই যে অবস্থাগুলো হচ্ছে, এই মার্টিন লুথার এই একটা সিচুয়েশনে পড়ে গেছে যে সে নিয়ত করছে যদি আমি এটা থেকে বাঁচতে পারি, এই থান্ডার স্টর্ম থেকে যদি আমি বাঁচতে পারি, তাহলে আমি কি হয়ে যাব, প্রিস্ট হয়ে যাব। যেমন ধরো সাপোজ আমি যদি এখন একটা ইয়াতে বলি আমি মারা যাবো, এখন আমি বললাম যদি আমি বাঁচতে পারি তাহলে আমি কি পীর হয়ে যাবো, এরকম অবস্থা, বা আলেম হয়ে যাবো। তো ঠিক এইরকম মার্টিন লুথার শপথ করে। তো সে কোনোভাবে বেঁচে যায়। তারপর সে কি করে এই মনখ, কি বল, অগাস্টিন মন, প্রিস্ট ইয়া করে। তো এটা করার পরে সে এই যে ক্যাথলিক চার্চে প্রথম যুক্ত হয়। তো সে এই মার্টিন লুথার উইটেনবার্গের প্রফেসর ছিল। উইটেনবার্গ যে ইউনিভার্সিটি ছিল, সেই ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে কাজ করতেছিল। তো যখন উইটেনবার্গের, দেখো কেন আসলে এই রিফরমেশনটা হয়েছে, কারণটা আগে বুঝো। হ্যাঁ, উইটেনবার্গে যখন সে প্রফেসর করতেছিল, মানে লেকচারার হিসেবে ছিল, তখন এই ক্যাথলিক চার্চের পপদের যে লিডার ছিল, তার নাম হলো পপ লিউ এক্স। এই পপ লিউ এক্স এর ধারা পুরা ক্যাথলিক চার্চটাকে চালানো হইতো। মার্টিন লুথার কিং কিন্তু জার্মানিতে, এই ঘটনাগুলো ঘটতেছে জার্মানিতে, ইংল্যান্ডে এখনো আসে নাই, পরে আসবে। তো এইটা যখন চলতেছে, তো মার্টিন লিউ এক্স কি করছে, আরেকজন পপকে, জন টেটজেল নামের একজনকে কোথায় পাঠিয়েছে, এই উইটেনবার্গ ইউনিভার্সিটিতে পাঠিয়েছে পড়ানোর জন্য। তো এই জন টেটজেল যখন ইউনিভার্সিটিতে যায়, ওই জায়গাকে মার্টিন লুথার কিংও কি করে পড়ায়। তখন সে ইন্ডালজেন্স যেটা বলতেছে, এই যে তোমাদের যে কথাটা বলতাম, সেলফ ইন্ডালজেন্সেস, এই জিনিসটা কি করতো তারা, হ্যাঁ পপ ফলোয়ার, এই যে ইন্ডালজেন্সেস, এই জিনিসটা বিক্রি করতে। এই জিনিসটা বিক্রি কি, যে তুমি নিজেকে রক্ষা করবা কোথায় থেকে, হেভেনে। হেভেনে তোমার কাছে একটা কি করা হলো, জায়গা বিক্রি করা হচ্ছে। তো এই জন টেটজেল পপের নির্দেশ মতে এখানে ঢুইকা সে কি করতেছে, ইন্টেলিজেন্স গুলা বিক্রি করতেছে। যে সে কি করে, সে নিজেই আছে দুনিয়াতে, সে হেভেনের জায়গায় বিক্রি করতেছে মানুষের কাছে। কেন বিক্রি করতেছে, এটা বিক্রির কারণ হলো তারা একটা বিল্ডিং করতেছিল। কারা, পপের একটা বিল্ডিং করতেছিল যেটার নাম ছিল সেন্ট পিটার্স। দেখো এগুলা হলো তোমার আসতে পারে, এইখানে দিয়ে দিচ্ছি, পিটার্স ব্যাসিলিসা, ঠিক আছে, রোম। তারা রোমে এই যে এই নামে একটা বিল্ডিং করতেছিল, এই বিল্ডিং এর জন্য টাকার দরকার ছিল। তো এই টাকাগুলা কিভাবে অর্জন করা যায়, এই উইটেনবার্গ ইউনিভার্সিটি সে কি করছে, এই সেলফ ইন্ডালজেন্স গুলো বিক্রি করতেছে। মানে তোমার নিজেকে আত্মরক্ষার জন্য তুমি যখন মারা যাবা, হেভেনে যাওয়ার পরে তুমি যেই জায়গাটা, যেমন আমরা কি মানে বেহেশতে যাওয়ার পর আমরা ভালো জায়গা খুঁজি না, জান্নাতে যাব, জান্নাতে এই জায়গাগুলো আমার দরকার, ঠিক এইরকম বিক্রি করতেছে তারা। তো এইটা মার্টিন লুথার কিং দেখা, সে তো এখন ল্যাটিন ভাষা জানে, এই ল্যাটিন ভাষাটা জানার কারণে সে কি করে, এটা দেখে সে খুবই রাগান্বিত হয়। সে আসে, আইসা কি করে, এই যে ক্যাথলিক যে চার্চরা তাদের বিরুদ্ধে, তারা যে এই যে এইসব কাজগুলা করতেছে, এই যে সেলফ ইন্ডালজেন্স বিক্রি করতেছে, তারপর তোমার মনে করো কি বলে ওইখানে তোমার কনফেশন বলতে কি বোঝাচ্ছে, যে এই যে তুমি অপরাধ করতেছো, ওইগুলাতে কি করতেছে, তোমার টাকা খেয়ে তোমার অপরাধগুলা মাফ করে দিতেছে। যে তুমি কে পোপেরে দিতেছো টাকা, পোপ কি করতেছে, তোমার সাথে গডের যোগাযোগ করে দিতেছে। তো মার্টিন লুথার কিং এর বলে, গড আমাদের তৈরি করছে, বাইবেলে তো আছে গডের সাথে ডাইরেক্ট কন্টাক্ট করা, আমি পোপের টাকা দিয়া পোপের মাধ্যমে কেন গডের সাথে কথা বলবো। এই যে ব্যাপারগুলা নিয়া এই মার্টিন লুথার কি করে, এই যে ক্যাথলিক চার্চ এটার বিরুদ্ধে তোমার প্রোটেস্ট করে সে 95টা থিসিস সে লেখে।
95টা থিসিস, ঠিক আছে, 95 থিসিস সে কি করছে, এই লেখছে এই ক্যাথলিক চার্চের বিরুদ্ধে প্রোটেস্ট করে। এবং লেখা সেই যে উইটেনবার্গ যে চার্চ আছে ওইটার মেইন গেটের মধ্যে লাগায় দেয়। তো লাগাই দিলে কি হয় যে এই 95টা থিসিসের মধ্যে এমন ছিল যে এই যে পপের এগুলো হলো বিজনেস, এগুলো হলো মানুষের মাইরা খাওয়ার ব্যাপার, এই যে ব্যাপারগুলা এগুলা সে এখানের মধ্যে তুলে ধরে এবং জার্মানি ভাষায় সে বাইবেলটাকে ট্রান্সলেট করে। তো ট্রান্সলেট যখন করে মানুষের কাছে কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তো এটা হওয়ার কারণ কি, ওই সময়টা মোটামুটি মানুষরাও শিক্ষিত ছিল, ঠিক আছে। তো তুমি মনে করো মূর্খ আছো, তোমার যা বুঝায় তুমি তা বুঝবা। যখন তুমি শিক্ষিত হবা, তোমাকে আমি একটা কথা বুঝাইলেও তুমি লজিক খুঁজবা, ঠিক না? তো মানুষ কিন্তু তখন ওই সময়টা শিক্ষিত হচ্ছিল। তো মার্টিন লুথার যখন 95টা থিসিস দেয়, এবং এই 95টা থিসিসের মধ্যে একটা আছে যে অটোমান সাম্রাজ্য, যেটা আমরা জানি মুসলিমদের, সেটা বলছে মার্টিন এই যে মুসলমান যারা আছে এই মুসলিমরা তাদেরকে পাঠানো হয়েছে এই যে পপরা আছে, এই যে যারা যে পাপিস্ট, এই পাপের কাজগুলা করতেছে এইটাকে দমন করার জন্য। তো দেখা গেছে ওই সময়টায় এই অটোমান সাম্রাজ্য যারা মুসলিমরা তারা কিন্তু কয়েকবার এই ইউরোপিয়ান যে ক্যাথলিকদের যে ইয়ারা ছিল তাদেরকে হারায় ফেলছিল। তো এই কারণে 95টা থিসিসের মধ্যে সেই কথাগুলো কি করছে, উল্লেখ করছিল। তো এইভাবে মূলত এই যে প্রোটেস্ট কইরা 95টা থিসিস কত 1517 সালে সর্বপ্রথম কি করে সে এই প্রোটেস্ট করে, মানে তাদের এগেইনস্টে তারা এই যে কাজগুলো করতেছে এগুলো সব বিজনেস, এই যে পলিটিক্যাল বলো বা বিভিন্ন জায়গায় বলো এগুলো তো সব তারা বিজনেস করতেছে। এই যে বাইবেলটাকে তারা কি কঠিন ভাবে মানুষের কাছে উপস্থাপন করতেছে, এই যে বিজনেস করতেছে, এই যে এইবার বললাম যে তোমার স্বার্থের কিছু আসছে তুমি কি করতেছো, নিজে নিজে হাদিস বানায় ফেলতেছো। ঠিক এইরকম কাজগুলা ক্যাথলিক চার্চরা করতেছে। এইটা বইলা সে 95টার কারণ দেখা থিসিস দেয়। এই থিসিসের কারণে কত সালে 1517 সালে দেয়। এইটার কারণে এই যে প্রোটেস্ট করে, প্রোটেস্ট করার কারণে এটার নাম হয়ে যায় প্রোটেস্টান্ট। এই ক্যাথলিকদের এই যে মানে তোমার ভুলভাল দিচ্ছিল দেখে এটাকে প্রোটেস্ট করে যেটা দেয়, এটার নাম হয়ে যায় প্রোটেস্টান্ট রিলিজিয়াস, অথবা এটাকে লুথারিয়ান রিলিজিয়াসও বলা হয়। তো এইটা হলো তোমার সর্বপ্রথম এই যে রিফর্ম, নতুন একটা এই যে ধর্মটাকে প্রোটেস্ট করে, এই ধর্মের যে ল্যাটিন ভাষায় তারা যেভাবে সব তো আর ভুল বলতো না, যেগুলো তাদের দরকার ছিল ওগুলাতে ভুল বলতো। এই যে ভুলভাল গুলাকে শোধরাইয়া নতুন ভাবে যে একটা ধর্ম রিফর্ম করা হয়েছে, এইটাকেই বলা হচ্ছে রিফরমেশন, ধর্মীয় মুভমেন্ট। এটা হয়েছে কোথায়? এখনো কিন্তু জার্মানিতেই, আমরা এখনো ইংল্যান্ডে ঢুকিনি। এইটুকু জায়গাটা কি আমরা বুঝছি কিনা এটা বলো। এই এতটুকু কি বোঝা গেছে? আসো কেউ কথা না বললে কিভাবে হইব? রেসপন্স দিতে হইব তো। আচ্ছা, এখানে এই যে 95টা যে থিসিস আছে, এই 95টা থিসিসের মধ্যে সে এই যে বইটা যে পাবলিশ করেছিল এখানের মধ্যে একটা ঘটনা বলতেছিল যে ক্যাথলিকরা যে পাপের কাজগুলো করতেছে, এই যে মুসলিমদের যে অটোমান সাম্রাজ্য আছে তারা কি করতেছে, এই যে বিভিন্ন জায়গায় যারা জায়গায় গিয়ে কি করতেছে, দখল করতেছে। তো মার্টিন লুথার বলতেছে যে মুসলিমদের আসলে গড পাঠাইছে এই যে পাপ কাজগুলা করতেছে এগুলা থেকে মুক্ত করার জন্য, মানে সে মুসলিমদের দিকে পজিটিভ ছিল। যে কারণ এই যে ক্যাথলিক যারা পপ যারা নির্দেশে বিভিন্ন যুদ্ধ চলতেছিল ওই যুদ্ধগুলোতে এই মুসলিমরা অনেকবার জিতছে, তাদের এত মানে ওই সময়টাই জিততেছিল বারবার। তো এই কারণে বলতেছে মার্টিন লুথার এগুলোর মধ্যে যে মুসলিমরা মুসলিমদের গড পাঠাইছে কি এই তাদেরকে দমন করার জন্য। ঠিক আছে, এটা আসলে সবগুলোর মধ্যে একটা ঘটনা আর কি, এটা ইন্টারেস্টিং লাগছে আমার, এই কারণে বুঝছি 95টা থিসিস পড়ছিলাম তো দেখা গেছে ইন্টারেস্টিং টাইপের কিছু থাকে না, এরকম আর কি, এটা আমার লাগছে এই কারণে তোমাদের বলছি। এত ব্যাখ্যা চায় না পরীক্ষা। দেখো আমি কিন্তু বলতে পারতাম এই যে রিফরমেশন এজ কি হইছে, ক্যাথলিক চার্চের বিরুদ্ধে মার্টিন লুথার প্রোটেস্ট করছে, এই প্রোটেস্ট করার কারণে নতুন একটা ধর্ম হইছে প্রোটেস্টান্ট, নতুন ভাবে ফর্মড হইছে। এতদিন কিছু ভুল তারা তথ্য দিত, নতুন ফর্ম হওয়ার কারণে এটাকে বলা হয়েছে রিফর্ম। এই রিফর্ম থেকে আসে কি রিফরমেশন। তো এই কথাটা বললে কিন্তু হয়ে যেত, কিন্তু এতগুলা ইনফরমেশন দেওয়ার কারণটা কি?
এটা কিন্তু তুমি বইয়ে পাবা না, এটা মনে থাকবে তোমার। মার্টিন লুথার কেনই বা মনক হইল, সে কি মনক হইছে, এইটা একটা প্রশ্ন আসতে পারে, তাকে কি মনক বলা হয়। দেখো অনেকের হয়তো বেশি এর কারণে বুঝতে অসুবিধা হইতে পারে, ভিডিওটা আরেকবার দেখবা, তাহলে নোট করতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা তোমাদের একটু বলি তার সম্পর্কে। সে ছিল অগাস্টানিয়ান মঙ্ক, তাকে অগাস্টানিয়ান মঙ্ক বলা হইতো, ঠিক আছে। এবং সে ইউনিভার্সিটি লেকচারার ছিল, ইউনিভার্সিটি লেকচারার। কোথায় ছিল? ইন উইটেনবার্গ। সে উইটেনবার্গের ইউনিভার্সিটি লেকচারার ছিল, ঠিক আছে। এইটুকু গেল তার অবস্থা। এবার বলো তো ক্লিয়ার কিনা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাকিব, প্রশ্নগুলা আমি শেষের দিকে তোমার থেকে নিয়ে নিব, প্রশ্নগুলা করে রাখো, ঠিক আছে। আমি তোমার শেষের দিকে ওগুলার আনসার দিয়ে দেব। এখন আপাতত ক্লাসটা করো, হ্যাঁ? আচ্ছা, তোমাদের প্রবলেম সলভিং ক্লাস তো আছেই, এইটার পরে আমি প্রবলেম সলভিং ক্লাস নেব, কারণ এটার ভিতরে দেখো রিফরমেশন এজ তোমাদের জন্য রিফর্ম থেকে আসে, অনেকগুলা কোশ্চেন আসে, বাট যেভাবে তথ্য দিচ্ছি হয়তো এত তথ্য তোমাদের দরকার হয় না, বাট যেহেতু পড়তেছো তথ্যগুলো জাইনা রাখা ভালো, অন্যদের থেকে তুমি নিজেকে আলাদা ভাবতে পারবা তখন। আচ্ছা যাই হোক, তো এই যখন অবস্থা চলতেছে তখন কি হয়, এই যে মার্টিন লুথার, দেখো এই মার্টিন লুথার আমি কি বলছিলাম, সে কিন্তু ক্যাথলিক চার্চের সাথে যুক্ত ছিল, কারণ সে মঙ্ক। যুক্ত থাকার পরে তাকে কি করা হয়, এই ক্যাথলিক চার্চ থেকে তাকে বের করে দেওয়া হয়। কে বের করে? পপ লিও এক্স। সে কি করে? তাকে ফায়ার করে দেয় ওইখান থেকে। তো এই মার্টিন লুথার কিং এর, এই মার্টিন লুথারের যারা ফলোয়ার ছিল, এই যে প্রোটেস্ট করছে, মার্টিন লুথারের যারা ফলোয়ার ছিল তারা সবাই এবার প্রোটেস্টান্ট ধর্মে, মানে একটা আছে না যে পীর, ধরো আমরা ওই যে অনেকের হয় না শাহজালাল, শাহপরান, তাদেরকে মানি, তারা কি ধর্মের লিডার। যেমন এই মার্টিন লুথার কি ছিল? একজন প্রিস্ট ছিল। তো সে এই জার্মানি ধর্মের লিডার হয়ে যায়, প্রোটেস্ট করছে, তো নামটা হয়ে যায় প্রোটেস্টান্ট। তো ক্যাথলিকদের একটা পক্ষ হয়ে যায়, প্রোটেস্টান্টদের আরেকটা পক্ষ হয়ে যায়। এভাবে যখন হয় তখন আমরা দেখব যে 1521 সালে, 17 সালে এটা করার পরে কি হয়, জার্মানি মানুষরা দুই ভাগে ভাগ হয়ে যায়। তখন এই যে ক্যাথলিক চার্চের যারা ছিল তারা কিন্তু মূলত রাজাটাকে কি করত, এই রাজা কিন্তু তাদের কথাই চলতো, উঠতে বসতো। তখন কি হয়, চার্লস ফাইভ এই মার্টিন লুথারকে কি দেয়? শাস্তি দেয়। শাস্তি কি দেয়? শাস্তিটা ছিল এরকম যে এডিক্ট অফ ওর্মস, এই একটা আইন পাশ করে যে মার্টিন লুথারকে জেনেই দেখবে সেখানেই মারবা, এরকম একটা আইন পাশ করে। তখন তো মার্টিন লুথার ওই দেশে মোটামুটি ভালো বিপদে পড়ে যায়। তখন কি হয়, সে ওইখান থেকে মূলত পলায়ন করে আরেক জায়গায় তার বন্ধুর সাহায্যে থাকে। তো যাই হোক, এগুলো লাগবে না, এত ইনফরমেশন দরকার নেই, এইটুকু মনে রাখো। গেল। এইবার এই যে রিফর্ম হইল, এই হওয়ার পিছে তাদের 5টা মটো ছিল। মটোগুলো মনে রাখবা। কয়টা মটো? যে এই যে ধর্ম, এই যে প্রোটেস্ট করলো, প্রোটেস্ট করার কারণ কি? প্রথম কারণ যে গডের সাথে কি হইতে হবে, তোমার ডাইরেক্ট মিল থাকতে হবে। তো এটাকে বলা হয় 5টা মটো। মটোগুলো মনে রাখবা, এই মটোগুলো পরীক্ষায় আসে। যে রিফর্ম, এই যে তুমি প্রোটেস্ট করছো, প্রোটেস্ট করার জন্য তোমার 5টা মটো আছে। মটোগুলা কে বলা হয় 5 সোলাস। সোলাস ল্যাটিন ভাষা, ঠিক আছে। 5 সোলাস। সোলাসের মধ্যে প্রথমটা কি, এটাকে বলা হয় সোলা স্ক্রিপচারা, সোলা স্ক্রিপচারা। আচ্ছা আমি আগে লিখি 5টা, হ্যাঁ। সোলা ফাইট, সোলা গ্রাসিয়া, সোলাস ক্রিস্টাস, আরেকটা হলো সোলা ডি গ্লোরিয়া। এই হলো 5টা সোলা। 5টা সোলা মানে কি, 5টা মটো ছিল। যে এই যে এগেইনস্টে গেল, ক্যাথলিকদের এগেইনস্টে যাওয়ার জন্য কিছু নীতি থাকে না, যে তোমার কিছু স্লোগান থাকে,
যে ধর্ম নিয়ে, যেমন সাপোজ যে বিপ্লবের এখান থেকে বের হয়ে আসছি, আসার পরে কি কইছি, পড়ালেখা নিয়ে কোনো ব্যবসা না, এরকম একটা কথা হয়েছে না। সে কি করছে, পুরোটাকে বিজনেস হিসেবে চালাইছে এবং সেখানে টাকা পয়সা খাইছে এরকম ভাবে। তো এটা থেকে বের হয়ে এসে আমরা কি করছিলাম, যে বিজনেস করা চলবো, বিজনেস করে করে তো ভালো কথা আরো খারাপ ইয়ে। তো এই যে মটো টাইপের, হ্যাঁ, এই যে তোমার রিফরমেশন, এই যে কি হয়েছে, ক্যাথলিকদের থেকে যে প্রোটেস্ট্যান্টরা আসলো 5টা মটো, এখন যে ভাইয়া এই তো কিছুই বুঝি না, কি দিছেন নাকি, এইটাকে বলা হয়, এই যে সোলা স্ক্রিপচারা, এটাকে বলা হয় বাইবেল অ্যালোন, যে বাইবেল একটাই আছে, ঠিক আছে, এবং যতই ট্রান্সলেট করো একটাই বাইবেল, বাইবেলের মেইন অর্থ কি, একটাই থাকবে। আর আমাদের বিশ্বাস করতে হবে ডাইরেক্ট বাইবেলকে, কোনো পপ টপের দরকার নেই। তুমি যদি রিলিজিয়াস বিশ্বাস করো, যেমন তাদের মতো, যেমন আমরা কি করবো, শুধু কোরআন শরীফকে বিশ্বাস করবো, কে কি বলবো এগুলো দরকার আছে, কোরআন শরীফে আমরা কি করি, প্রমাণ খুঁজি। ঠিক প্রথমটা হলো সবার আগে কি, বাইবেল, বাইবেল অনলি দিবা, বাইবেল অনলি ভাবে অ্যালোন দাও, যেটাই হোক, মানে বাইবেলের উপর বিশ্বাস রাখা, এক কথা আমি সহজ করে বুঝিয়ে দিই, এটা হলো বাই ফেইথ, ঠিক আছে, ফেইথ মানে বিশ্বাস, বিশ্বাস রাখতে হবে। জান আমরা বলি না যে ঈমান থাকতে হবে, আমাদের আসমানি কিতাব এগুলোতে বিশ্বাস থাকতে হবে, ঠিক তাদেরও সোলা ফাইড মানে কি, বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে। তুমি ওই তুমি অপরাধ করছো, তুমি পোপের কাছে টাকা দিবা, পোপ তোমারে করে দেবো, এরকম না, বিশ্বাস থাকতে হবে একদম বাইবেলে যেগুলো আছে এগুলাকে বিশ্বাস থাকতে হবে। গেল 3 নাম্বার, গ্রেস অ্যালোন, মানে কাকে, বাই গ্রেস অ্যালোন, মানে করুণা করবা কার কাছে, শুধুমাত্র গডের কাছে, গডকেই করুণা করবা, অন্য কাউকে না। এই পপের কাছে গিয়ে কি করতে পারবা না, এই করুণা করবা, বিনয় করবা, এরকম পপ তোমার কিছু করতে পারবা, করতে হবে কে, গডের কাছে ডাইরেক্ট করো। এটা ছিল আরেকটা। এই 3টা তোমার সিরিয়ালি মনে রাখতে হবে, দিতে হবে। তারপরে যেটা আসবে, এই যে সোলাস খ্রিস্টাস মানে কি, অনলি জেসাস ক্রাইস্ট, মানে আছে কি, অনলি জেসাস ক্রাইস্ট, অন্য কাউকে তুমি এই জেসাস খ্রিস্টের আসনে বসাইতে পারবা না। আমরা যেমন কি আল্লাহরে বসাই, আল্লাহ ছাড়া আর কেউ না, সেই একাই। তো তারা জেসাস খ্রিস্টে, মানে এটা বলার কারণ হলো তারা পপকে বিশ্বাস করতে বেশি, বলতেছে পপকে না, আছে কি, অনলি জেসাস ক্রাইস্ট। তোমরা সবাই জেসাস খ্রিস্টের উপরেই কি রাখবা, বিশ্বাস রাখবা। এটা ছিল সোলাস অফ খ্রিস্টাস। তারপরটা কি, গ্লোরি অনলি গড, গ্লোরি অনলি গড, যে কার গ্লোরি করবা, গডের, একমাত্র গডেরই গ্লোরিফাই করবা, গ্লোরিফিকেশন করবা, অন্য কেউ না। এই 5টা হলো তোমার কি, এই মটো। এই 5টা মটো দ্বারাই মূলত আসলে রিফর্মটা হইছে, এই তোমার ক্যাথলিক থেকে প্রোটেস্ট্যান্ট ধর্মে আসছে, আসার পরে তাদের যে মটো ছিল, এই 5টা মটো ছিল। তো দেখো এখানে অনেক ইনফরমেশন, তুমি যদি লেখো, লেখার পরে যদি তোমার রিফরমেশন এই চাই, রিফরমেশন বলতে কি বোঝো, তখন বলতে গিয়ে তোমার তো এই যে লিখতে হবে যে 5টা মতো আছে, এটার কারণটা কি, মার্টিন লুথার প্রোটেস্ট করছে, তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে প্রোটেস্ট করার কারণ কি, এখানে উইটেনবার্গের কাহিনীটা আছে। তো এত ইনফরমেশন লাগে না, গাইডে হয়তো তোমার শর্ট করে দিছে। তো তুমি যদি চাও 5টা মটোকে তুমি আলাদা করে লেখা পয়েন্ট আউট করে দিবা, এটা তোমার নাম্বারটা ভালো আসবে। তো যাই হোক, এগুলো সব ঘটনা কোথায় হচ্ছে, জার্মানিতে। এখন কথা হলো ভাইয়া, কথা তো বলতেছেন জার্মানি, তো ইংল্যান্ডের আসলো কোথেকে, আমরা তো ইংলিশ লিটারেচার পড়তেছি। দেখো ইউরোপে যখন এটা হয়, তখন এই জার্মানি মানে কি, ইউরোপের একটা কান্ট্রি, এখান থেকে বিভিন্ন ফ্রান্সে, স্কটল্যান্ডে, এইভাবে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে। তো এবার আসো ইংল্যান্ডে কিভাবে আসে। ইংল্যান্ডে তোমার হেনরি 8, ইংল্যান্ডে হেনরি 8 1534 সালে 1517 সালে কিন্তু রিফর্মটা শুরু হয়ে গেছে ইউরোপে সব জায়গায়, কিন্তু ইংল্যান্ডে কিন্তু শুরু হয় না। ইংল্যান্ডে ক্যাথলিকের উপরে নির্ভরশীল ছিল কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না হেনরি 8 এর স্বার্থে আঘাত আসে। হেনরি 8 কি করে, সে একটা বিয়ে করছে, আমরা জানি প্রথম বিয়ে ক্যাথরিন অ্যারাগনকে, ক্যাথরিন অফ অ্যারাগন। তো তাকে বিয়ে করার পরে তার মেয়ে হয়েছে মেরি, কুইন মেরি 1। তো মেয়ে হওয়ার পরে হেনরি 8 এবার তো না এটা করবো না, সে আরেকটা বিয়ে করবে। কাকে বিয়ে করবে, এই যে অ্যানি বোলেনকে। অ্যানি বোলেনকে নেক্সট তার দ্বিতীয় ওয়াইফ। তো বিয়ে যখন করবে তখন ক্যাথলিক চার্চের পপরা তাকে বাধা দিছে,
তাই না? বিয়ে করলে তুমি একটা করবা, আরেকটা কেন করবা? তোমার এই বউ জীবিত আছে, তুমি আরেকটা কেন করবা? তো এইসব কারণগুলোতে হেনরি VIII কি করে, অলরেডি প্রোটেস্টান্টিজম শুরু হয়ে গেছে, এই যে প্রোটেস্টান্টিজম কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে, ইউরোপের কান্ট্রিতে। তো এইটা হেনরি VIII এর কাছে খবর আসে। তো যখন পপরা কাহিনী করা শুরু করে, তখন হেনরি VIII কি করে, তার সুবিধার জন্য সে আরেকটা বিয়ে করবে, তার মন মতো চলবে, এই কারণে সে কি করে একটা অ্যাক্ট চালু করে, এটার নাম হলো অ্যাক্ট অফ সুপ্রিমেসি। অ্যাক্ট অফ সুপ্রিমেসি, এই অ্যাক্ট অফ সুপ্রিমেসি যে চালু করে, সে অ্যাক্ট অফ সুপ্রিমেসি চালু করার জন্য তার কি হয়, যে অ্যাক্ট অফ সুপ্রিমেসি হলো যে সে একটা ধর্মীয় যে চার্চ আছে, যে ইংল্যান্ডের ন্যাশনাল চার্চ করে ফেলে, যে এতদিন কে ক্যাথলিক চার্চ সারা ইউরোপে ছিল। তো সে কি করে, চার্চের সব দায়িত্ব তার হয়ে যাবে, এবং সে একটা নতুন চার্চের নাম দেয়, সেটা হলো অ্যাংলিকান চার্চ। অ্যাংলিকান চার্চ, অথবা এটাকে পরবর্তীতে কি করা হয়েছে, অ্যাংলিকানিজম ধর্মের নাম। তো এটা কি হয়, এই যে তোমার ক্যাথলিক যে ধর্ম আছে, ক্যাথলিক ধর্মের কিছু রুলস, প্রোটেস্ট্যান্ট ধর্মের কিছু রুলস, প্রোটেস্ট্যান্ট, এই দুইটার রুলস এর কম্বিনেশনে সে নতুন একটা ধর্ম তৈরি করে, সেটা হলো অ্যাংলিকানিজম। আর এই অ্যাংলিকান চার্চ কি হয়ে যায়, ইংল্যান্ডের ন্যাশনাল চার্চ। এইটার মেইন হেড কে থাকে, হেনরি VIII। কত সালে কত সালে প্রতিষ্ঠা করে, 1534 সালে সে এই অ্যাংলিকান চার্চ তৈরি করে, এবং অ্যাংলিকানিজম ধর্ম তৈরি হয়। কেন? তার নিজের ইন্টারেস্টের জন্য, মানে নিজের জন্য, স্বার্থপর আর কি, যে ক্যাথলিকদের অনুযায়ী তো সে চলতে পারবে না, তার বিয়ে করতে হবে আরেকটা, বিয়ে করবে তো এরা থাকলে তো বিয়ে করতে পারবে না। তো কি করছে, যে তোমরা বাদ, আমি রাজা, আমার কথা হইব। সে কি করে, প্রোটেস্ট্যান্ট থেকে কিছু নিয়ম, এখান থেকে কিছু নিয়ম নিয়ে নতুন একটা চার্চ করে, যেটা নাম দেওয়া যায় ন্যাশনাল চার্চ, কি অ্যাংলিকান চার্চ। কইরা অ্যাক্ট অফ সুপ্রিমেসি চালু করে, যে চার্চের মেইন দায়িত্ব কে থাকবে, রাজা রানীরা। যে রাজা রানী হিসেবে সে মেইন রাজা, এখন চার্চের মেইন কি সে, আর সে 10টা বিয়ে করুক, সমস্যা এইভাবে করে। এরপরেই কিন্তু এই যে আমাদের যেই তোমার থমাস মোর যে ইউটোপিয়া বইটা লিখছে, এটার কারণে সে কি করে, ওরা হত্যা করে, কেন, ওর বিরুদ্ধে কেন গেছে, এই টাইপের। তো এই পর থেকে কি হেনরি VIII কিন্তু আরো ক্রুয়েল হয়ে যায়, ধর্মের কোনো আর ইয়া থাকে না। তো ইংল্যান্ডের রিফর্মটা হয় এখানে কত, 1534 সালে। এই হলো তোমার রিফর্ম। এখন আসো, এখানে কিছু অ্যাংলিকানিজম পাইলাম, ওইটা পাইলাম, এখানে মাঝখানে আরেকটা হয়, সুইজারল্যান্ড আর ফ্রান্সের দুজন ইয়া থাকে, তার নাম হলো জন ক্যালভিন। জন ক্যালভিন নামের আরেকজন থাকে, যে কিনা তার যারা অনুসারী ছিল, এটা লেখে আগে, ক্যালভিনিজম। আমি বলি এখানে কে কে, মার্টিন লুথার, জন ক্যালভিন, আর কে, হেনরি VIII। এই তিনজনের নাম বেশি মনে রাখবা, মার্টিন লুথার, সে কি করছে, প্রোটেস্ট্যান্ট। তারপর এখানে কি আছে, হেনরি VIII, অ্যাংলিকান। আর জন ক্যালভিন, তার সাথে আরেকজন আছে যার নাম হলো উলরিচ জিউংলি। এর নামটা মনে রাখলে হইব, ক্যালভিনের নামটাই মনে রাখবা, যে কিনা সুইজারল্যান্ডের এবং তোমার ফ্রান্সে এই ক্যালভিনিজম, এই ধর্মটা, ক্যালভিনিজম কি, এই যে তোমার ক্যাথলিক থেকে প্রোটেস্ট্যান্ট ধর্মটা হয়, এই প্রোটেস্ট্যান্ট ধর্মটাকে মূলত জন ক্যালভিন ফলো করে। কিন্তু এটা কোথায় হয়েছিল, জার্মানিতে। তো সে এই ধর্মটাকে তার মতো করে কিছু ইমপ্রুভ করে সে সুইজারল্যান্ডে নিয়ে যায় এবং ফ্রান্সে নিয়ে যায়। তো ফ্রান্সে এই ধর্মটা তার নাম অনুযায়ী হয়ে যায় কি, ক্যালভিনিজম। ঠিক আছে, তো এটা হলো আরেকটা ধর্মের শাখা, সবগুলা কিন্তু প্রোটেস্ট্যান্ট থেকে। এই যে অ্যাংলিকান কোথা থেকে আসছে, প্রোটেস্ট্যান্ট। এই যে ক্যালভিনিজম, প্রোটেস্ট্যান্ট। আরেকটা ধর্ম হয়, এই ধর্মটার নাম লিখে দেই, সেটার নাম হলো প্রেসবাইটেরিয়ানিজম। এইটা হলো স্কটল্যান্ডে। এটা কোথায় হয়, জার্মানিতে। এটা সুইজারল্যান্ড, ফ্রান্সে
এটা স্কটল্যান্ডে, আর এইটা হয় কোথায়? ইংল্যান্ডে। তো এই হলো এই যে ধর্মগুলা, কতগুলা ধর্ম দেখছো এখানে, অনেকগুলো ধর্মের কথা আছে। এই যে রিফরমেশন এজ, তোমার কি মনে হয় যে এটাতে শুধু ধর্ম হয়েছে এইটুকুই তুমি জানলে হবে? না, এখানে এই ব্যাপারগুলো তোমার জানতে হবে। কারণ তোমার ব্রিফ কোশ্চেন আসতে পারে যে ক্যালভিনিজম ধর্মের প্রতিষ্ঠাতা কে, তোমার লিখতে হয়তো জন ক্যালভিন, না জানতে হইব না। অ্যাংলিকান চার্চ কে তৈরি করছে, কত সালে তৈরি করছে? হেনরি 8 1534 সালে শুরু করছে। এই যে ব্যাপারগুলা, এগুলাতে দিতে হবে। মার্টিন লুথার কয়টা থিসিস দিছে? 95টা থিসিস দিছে। কত সালে? 1517 সালে। কত সালে তার বিরুদ্ধে করা হয়? দেখাইলামই যে 1521 সালে। এইভাবে বিভিন্ন কোশ্চেন, ব্রিফ কোশ্চেন বলো বা যেই কোশ্চেন বলো, এগুলা সব তোমার আছে। যে মটোগুলা কি ছিল এইগুলা। এবার এখানে কিছু ইনফরমেশন যেটা আমি লিখলাম না, মুখে বলি। এই যে অবস্থাগুলা, এইটা হওয়ার কারণে, এই যে রিফর্মটা হওয়ার কারণে কিন্তু মানুষের মধ্যে হিউম্যানিজম ব্যাপারটা চালু হয়ে যায়। তারা ধর্ম থেকে বেরিয়ে আসে। বা আইসা কি করে? এই হিউম্যানিজম, মানুষ আগে সত্য, ধর্মটা সেকেন্ড। এই সময় মানুষরা ন্যাশনালিজমে বিশ্বাসী ছিল। ন্যাশনালিজম কি? যে আমরা জানি ইংল্যান্ডে যুদ্ধ হয়েছিল, 100 বছর সিভিল ওয়ার হয়েছে, বিভিন্ন ওয়ারের কারণে তারা আগে দেশকে ভালোবাসা শুরু করে, তারপর ধর্ম। তো আগে মানুষ কি করতো? ধর্মটাকে প্রাধান্য বেশি দিত, পরে দেশ। কারণ দেশ চালাইতো কারা? চার্চেরা। তো এটার কারণে মানুষের মধ্যে কি দেশভক্তিটা শুরু হয়ে যায়। এরপর মানুষের মধ্যে কি হয়? হিউম্যানিজম ব্যাপারটা চালু হয়, মানুষের মধ্যে ইউনিটি তৈরি হয়। যে আগে তো ধর্মের কারণে এর সাথে মিলতে পারতো না, এই বিভিন্ন জিনিস ছিল। তারপর কি হয়? ক্রিয়েটিভ জিনিয়াস। মানুষ এতদিন যা লিখতে পারতো না, কেন লিখতে পারতো না? এই পপদের কারণে, এই ক্যাথলিক চার্চের এদের কারণে, অনেক নিয়ম নীতির কারণে লেখালেখি করতে পারতো না। তো এই রিফর্মের কারণে কি হয়? এই যে রিভার্ট বললাম না, রেনেসান্স রিভার্ট হয়েছে কি হয়েছে? এই রিভার্ট হওয়ার কারণে কি তারা লিখতে পারতো না? রিভার্ট হওয়ার পরেও এই ধর্মের কারণে, ধর্মের কিছু নিয়ম নীতির কারণে তারা লিখতে পারতো না ঠিক মতো। তো যখন এই রিফর্মটা হয়, এই যে ক্যাথলিকদের অত্যাচারটা কইমা যায়, তখন তারা কি হয়? ফ্রিলি লিখতে পারে। এবার মন মানসিকতা একদম, যে গ্রিক লিটারেচার গুলা, ক্লাসিক্যাল লিটারেচার গুলা ভালোভাবে এবার আয়ত্ত করতে পারে, বুঝতে পারে। কারণ কি? এই যে ধর্মের বেড়াজাল এখন আর তাদের নাই। এইগুলার কারণগুলোতে কিন্তু এই যে রিফরমেশন, এই যে বা এই যে রিভার যেটা বলি, রেনেসান্স 58 আগ পর্যন্ত, এই সময়টাই কিন্তু তাদের কি হয়? এই যে ব্রেইনে ক্রিয়েটিভ জিনিয়াস গুলো আস্তে আস্তে এই লেখা শুরু করে, এগুলো আস্তে আস্তে বের হওয়া শুরু হয়। এবং এই ক্রিয়েটিভ জিনিয়াস থেকে কিন্তু এই যে ইউটোপিয়া যেটা আমি বলি, থমাস মোর, এটা লেখা হয়েছিল যে একটা আদর্শ রাষ্ট্র কেমন হওয়া উচিত। যেটার কারণে যে হেনরি 8 কিন্তু কি করছে? তাকে সবার সামনে মেরে ফেলছিল। এই যে ব্যাপারগুলা, এগুলার কারণে আসলে লিটারেচারটা এত সমৃদ্ধ কিভাবে হয়েছে। এই যে এলিজাবেথ এজে কেনই বা এত ফ্লোরিশ হয়েছে, এর কারণ হলো আগে এই সময়টা ফ্লোরিশ হইতে পারতো, হইতে পারে না কেন? এই যে ধর্মের একটা বেড়াজাল ছিল, মানুষদের অশিক্ষিত বেশি ছিল। হেনরি 7 এসে মানুষকে কি করছে? শিক্ষিত করতেছিল। এইসব কারণগুলোতে এই যে আসার পরে কি হয়েছে? বাইবেল ট্রান্সলেট হয়েছে। হওয়ার কারণ একটা কি? বাইবেল ট্রান্সলেট হয়েছে। প্রিন্টিং প্রেস আবিষ্কার হয়েছে বলছি না, প্রিন্টিং প্রেস আবিষ্কারের কারণে বাইবেল গুলা ট্রান্সলেট হয়। এই যে মার্টিন লুথার কি করে? বাইবেল ট্রান্সলেট করে। ইংল্যান্ডে বাইবেল ট্রান্সলেট হয়। তো ইংল্যান্ডের মানুষরা তখন শিক্ষিত হচ্ছিল। তো বাইবেল গুলা এবার কি করে? ইংলিশ ভাষায় তারা পড়তেছে। তো ইংলিশ ভাষায় যখন পড়ে, আসলে বাইবেলে কি বুঝাইতে চাইছে, ধর্মটা আসলে কি, তখন মানুষরা কিন্তু ইজিলি বুঝতে পারছে। এই যে ধর্মটাকে বোঝার কারণে এই ধর্মের বেড়াজালে আর তাদেরকে পড়তে হয়। এবার তারা লেখুক, তাদের জীবনযাপনে আর ধর্মটা এত বেশি এফেক্ট পড়ে নাই। এইটাই ছিল তোমার রিফরমেশন এজের স্টোরি। এবার বলো কার কি কোশ্চেন আছে, বুঝছো কিনা? এই বোঝা গেছে? কোশ্চেন থাকলে বলো, গরম অনেক। হ্যাঁ, রিফরমেশন তো শেষ, আরো চাইবে তুমি? রিফরমেশন মানে কি আসলে? ধর্মটা, ধর্মীয় মুভমেন্ট, এটার কারণে কি কি এফেক্ট করছে? এই যে ক্রিয়েটিভ জিনিসগুলো ফ্লোরিশ হইছে, মানুষের মধ্যে হিউম্যানিজম জাগ্রত হইছে। যদি বলে এই যে রিফরমেশন এজ কেন হইছে,
এইটা আসার কারণ কি, বা রিফর্ম কেন হয়েছে, হওয়ার কয়েকটা কারণ বলবা। মানুষ এডুকেটেড হচ্ছিল, শিক্ষিত হচ্ছিল এই সময়টায়। মানুষের মধ্যে যে গ্রিক লিটারেচার কালচারে যে হিউম্যানিজম এই ব্যাপারটা ঢুকছে, মানুষ ন্যাশনালিজম দেশের প্রতি ভালোবাসা বেশি হয়েছে ধর্ম থেকে। এরপরে প্রিন্টিং প্রেস আবিষ্কারের কারণে কি হয়েছে, বাইবেল গুলা ট্রান্সলেট হয়েছে। ট্রান্সলেট হওয়ার কারণে আসলে বাইবেলের আসল রহস্যকে এটা মানুষ জানতে পারছে। তো মানুষ যখন মূর্খ থাকে তখন তাকে ধর্ম যেভাবে বুঝায় সেভাবেই সে বুঝে। যখন তুমি শিক্ষিত হবা তখন তোমার যেভাবে বুঝায় সেভাবে কিন্তু বুঝবা না, তোমাকে কোশ্চেন করা হবে যে হ্যাঁ এটা আসলে হওয়ার কারণটা কি, এবার তো হওয়ার কথা না। তখন এই যে আস্তে আস্তে যখন মানুষের মধ্যে এই জ্ঞানটা বিস্তৃত হয়, তখন এই রিফর্ম হওয়া, এই যে এই রিফর্মটা মেনে নেয় মানুষ, যে ক্যাথলিক চার্চে আসলে এরা তো আসলে ব্যবসা করে। তখন থেকে মানুষ বুঝতে পারে। এইগুলা ছিল কারণ। এরপরে এই যে মার্টিন লুথার কেন এটাকে প্রোটেস্ট করছো সেটা দেখলাম, 95টা থিসিস দিছে। এটার একটা মটো আছে, 5টা মটো আমরা জানি, যে 5টা মটোর জন্য যে একমাত্র কে তোমার গডের উপর বিশ্বাস রাখবা, একমাত্র গডকে, গডই একজনই আছে। তারপর কি জেসাস খ্রিস্ট একজনই, পপ টপ এসব কিছুই না। করুণা করবা শুধু গডের কাছে, পপ টপ এগুলার কাছে না। তারপর এই যে 5টা মটো, এই 5টা মটো মানে তারপর এই যে ধর্মটা হয়। এরপরে ইংল্যান্ডে যে হেনরি এইট নতুন চার্চ ইয়া করে, এটাকে ন্যাশনাল চার্চও বলা হয় ইংল্যান্ডের। কেন করে, তার নিজের জন্য, সেলফের জন্য, সেলফ ইন্টারেস্টের জন্য। কত সালে, 1534 সালে। এই সময়টা অ্যাক্ট চালু করে, অ্যাক্টের নাম কি, অ্যাক্ট অফ সুপ্রিমেসি। আমরা যখন এলিজাবেথন পড়ছি সেখানে কিন্তু কুইন এলিজাবেথও অ্যাক্ট অফ সুপ্রিমেসি চালু করছিল। সেটা কি অ্যাক্ট চালু করছিল, যে সেকেন্ড অ্যাক্ট অফ সুপ্রিমেসি, এইটা চালু হয়েছিল। তো দেখা গেছে এইটা প্রায় এই অ্যাংলিকান চার্চটা চলতেছিল যতক্ষণ পর্যন্ত না এই হেনরি এইটের মেয়ে কুইন ম্যারি, ব্লাডি ম্যারি যাকে বলি, কুইন ম্যারি ওয়ান, সে ক্ষমতায় বসে। সে ক্ষমতায় বসার কারণে এই অ্যাংলিকান চার্চটাকে সে বিশ্বাস করা বন্ধ করে দেয়। সে আবার ক্যাথলিকটাকে ইংল্যান্ডে নিয়ে আসে, এবং সে কি করে, প্রোটেস্টান্ট বা অ্যাংলিকান যারা ছিল তাদেরকে গণহারে হত্যা করে। এই কারণে তাকে বলা হতো ব্লাডি ম্যারি। তারপরে কি আসে, আমাদের কুইন এলিজাবেথ আসে। আসার পরে সে আবার প্রোটেস্টান্ট ধর্মে বিশ্বাসী ছিল। মানে তার বাবা অ্যাংলিকান, তো অ্যাংলিকান কি আসলে প্রোটেস্টান্ট ওই ক্যাথলিক দুটা মিলেয়া। তো ইংল্যান্ডের মানুষরা আবার ওই যে প্রোটেস্টান্ট ধর্মের অনেকটা ফলো করতো। তো এই কুইন এলিজাবেথ যখন আসে, সে কি করে, প্রোটেস্টান্ট ধর্মে বিশ্বাসী ছিল। তো সে মূলত তাদেরকে সবাইকে সাপোর্ট দেয়, এবং লিটারেচারকে কুইন এলিজাবেথ ভালোবাসতো। তো সে এইটাকে চালু করে দেয়। তো আমরা দেখবো যে কুইন মেরির হাজবেন্ড যে, সে ছিল কিং ফিলিপ ছিল, ফিলিপ টু। এই ফিলিপ টু ছিল তার হাজবেন্ড। তো কুইন ম্যারিকে কিন্তু মেরে ফেলা হয়েছিল। তো যার কারণে এই ফিলিপ টু, সে কোথায়, স্পেনের রাজা ছিল। তো পরবর্তীতে কিন্তু এই ফিলিপ টু কুইন এলিজাবেথকে হারানোর জন্য যুদ্ধ ঘোষণা করছিল। ওই যে বলছিলাম স্প্যানিশ আর্মাডা একটা যুদ্ধ হয়, কার জন্য, এই যে তার আসলে বউয়ের জন্য সে কিন্তু যুদ্ধটা করছিল। তো কুইন এলিজাবেথের কাছে খুব ভালোভাবে হারছিল। এই জায়গায় কুইন এলিজাবেথ ভালো একটা ক্ষমতাও দেখাইছিল। তো যাই হোক, আমরা রিফরমেশন এলিজাবেথ নিয়ে সবগুলা সিকোয়েন্স করে দিলাম, ঠিক আছে। শেষ নাই, এটা তো আসলে রিফরমেশনটা চালু হয়ে গেছে। এরপরে তো তোমার, আমরা যখন সামনে যাব, সামনে গেলে কি পাবো, পিউরিটান এজ পাবো, ঠিক আছে। মানে পিউরিটান কি, এই ধর্ম থেকে আবার কিছু ধর্ম ভাগ হয়েছিল। এই প্রোটেস্টান্ট থেকে, যে প্রোটেস্টান্টরা ভালো মতো ধর্ম পালন করে না, ওইখান থেকে বের হয়ে আসছে পিউরিটানস। তো ওইখানে আবার পাবো। এই এজটা আসলে শেষ কি, একবারে তোমার 1660 সালের দিকে শেষ হবে একদম রিফর্ম, যেটা 1660 সালে গিয়ে এটার মনে করো এই ধর্ম যত ইয়া আছে ওই পর্যন্ত এটা যাবে। এরপরে আস্তে আস্তে এই ধর্মগুলাই সবাই পালন করবে, ঠিক আছে। অনেকের মধ্যে 49 পর্যন্ত থাকে, তবে 1660 পর্যন্তই ধরে রাখো, এটাই বেস্ট। আচ্ছা দেখো এবার বুঝছো কিনা, শোনো এখানে যে ইনফরমেশন আছে, ঠিক আছে, যে ইনফরমেশন আছে, তোমাদের বই কেন 2টা বইও সেটা পাবা না, এটা শিওর থাকো। এটা যে ইনফরমেশনটা আমি দিছি, এগুলা পড়ার পরে মনে হয় না তো তোমার অজানা থাকবে। তো ক্লাসটাকে 2বার দেখবা। এখন করছো, রাত্রে একবার দেখবা, সকালে আরেকবার দেখবা, দিয়ে এখানে নোট করে ফেলবা। আগের ক্লাস, এই ক্লাস, এইসব কিন্তু নোট করে রাখো। আসলে তোমরা নোট যদি করো এটা মনে থাকবে, এটা ভুলবা না, ঠিক আছে। তো ক্লাসগুলো তো থাকবেই, বারবার দেখবা, ইয়ে করবা। এই
আর কারো কোনো সমস্যা নাই?